পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে অস্ট্রেলিয়ায়। ধারণা করা হয় বিশ্বের মোট ইউরেনিয়াম রিজার্ভের বড় একটি অংশ এই দেশটিতেই আছে। এরপরে কাজাখস্তান, কানাডা, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম ধরে রেখেছে। কাজাখস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ, যদিও তাদের মোট মজুদ অস্ট্রেলিয়ার তুলনায় কম। এর মানে হলো কোনো দেশের ভূগর্ভে কত ইউরেনিয়াম আছে আর কতটা তুলছে, এই দুইটাই আলাদা বিষয়। এখন যদি ইরানের কথা বলি তাহলে বিষয়টা একটু ভিন্ন। ইরানের ভূগর্ভে ইউরেনিয়াম আছে ঠিকই, তবে সেটা বিশ্বের সবচেয়ে বড় মজুদের মধ্যে পড়ে না। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম রিজার্ভ তুলনামূলকভাবে মাঝারি বা সীমিত পর্যায়ের। তাহলে প্রশ্ন আসে, কেন ইরানকে এত বেশি ইউরেনিয়ামের দেশ হিসেবে আলোচনা করা হয়? এর মূল কারণ হলো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বা এনরিচমেন্ট প্রযুক্তি, যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান আসলে নিজের দেশে পাওয়া ইউরেনিয়ামকে এমন উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করেছে যেটা পুরো বিশ্বের বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দিয়েছে। এই ইউরেনিয়াম একদিকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, আবার অন্যদিকে এটাকে ঘিরেই বিশ্বজুড়ে এত আলোচনা, এত সতর্কতা। কিভাবে এটা তৈরি হয় আর কেন এটা নিয়ে এত কথা, এসব বিষয় অনেকেই পরিষ্কারভাবে জানে না। ইউরেনিয়াম হলো একটি প্রাকৃতিক ধাতু, মানে এটা মানুষ বানায় না, এটা মাটির নিচে এমনিতেই পাওয়া যায়। যেমন আমরা সোনা বা রূপা খনি থেকে পাই, ঠিক তেমনি ভাবে ইউরেনিয়ামও পৃথিবীর বিভিন্ন জায়গায় মাটির নিচে লুকিয়ে থাকে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাটি থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা সরাসরি কাজে লাগে না, কারণ এই ইউরেনিয়ামের ভেতরে দুই ধরনের অংশ থাকে, একটা U238 আর একটা U235। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? সহজ করে বললে U238 হলো ভারী আর এটা খুব একটা বেশি কাজে লাগে না। অন্যদিকে U235 হলো হালকা আর বেশি পাওয়ারফুল। এই U235 অংশটাই আসলে শক্তি তৈরি করতে পারে, তাই এটাকেই আলাদা করে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো প্রাকৃতিক ইউরেনিয়ামে U235 খুবই কম থাকে, বেশিরভাগই থাকে U238। তাই এই U235কে আলাদা করে বেশি পরিমাণে জোগাড় করাটাই হলো আসল কাজ। খনি থেকে ইউরেনিয়াম তোলার পরে প্রথমে সেটাকে পরিষ্কার করা হয়। এই সময় ইউরেনিয়াম একটা হলুদ রঙের গুঁড়োয় পরিণত হয়, যাকে ইউলো কেক বলা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজ হলো এক ধরনের মেশিন যা খুব দ্রুত ঘোরে, এত দ্রুত ঘোরে যে এর ভেতরে ভারী আর হালকা অংশ আলাদা হয়ে যায়। এখানে হালকা U235 একদিকে চলে যায় আর ভারী U238 অন্যদিকে চলে যায়। এইভাবে ধীরে ধীরে U235 এর পরিমাণ বাড়ানো হয়। এই পুরো প্রক্রিয়াটিকেই বলা হয় এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। এখন আসল বিষয়টা হলো এই সমৃদ্ধকরণের পরিমাণ। যদি U235 এর পরিমাণ 3 থেকে 5% হয় তাহলে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। পৃথিবীর অনেক দেশ এইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউরেনিয়াম ব্যবহার করে প্রচুর শক্তি তৈরি করা হয়, যা দিয়ে লাখ লাখ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে যায়। কিন্তু যদি U235 এর পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন তা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, কারণ তখন এই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক সতর্কতা থাকে। এই কারণেই পৃথিবীর বড় বড় দেশ সবসময় খেয়াল রাখে কে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই জায়গায় ইরানের নাম প্রায় শোনা যায়। ইরান বহু বছর ধরে বলছে তারা ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে চায়, অর্থাৎ তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু অন্য কিছু দেশ মনে করে বিষয়টা আরো ভালোভাবে নজর রাখা দরকার। তাই এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক আলোচনা হয়, বৈঠক হয়, চুক্তি হয়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ইরান তাদের দেশে অনেক সেন্ট্রিফিউজ মেশিন বসিয়েছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যদিও এর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আবার ইরান সরকার বলেছে তারা শুধু শক্তি উৎপাদনের জন্যই এই কাজ করছে। আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করা খুব সহজ কাজ না। এতে অনেক টাকা লাগে, বড় বড় কারখানা লাগে, হাজার হাজার সেন্ট্রিফিউজ লাগে আর খুব দক্ষ বিজ্ঞানী লাগে। তাই পৃথিবীর সব দেশ এটা করতে পারে না, আর যারা পারে তাদের উপর অন্য দেশগুলো নজর রাখে যাতে সবকিছু আন্তর্জাতিক নিয়ম মেনেই হয়। এই কারণেই যখন এনরিচড ইউরেনিয়াম নিয়ে কোনো খবর আসে তখন পুরো পৃথিবী সেটা গুরুত্ব দিয়ে দেখে, কারণ এটা একদিকে মানুষের জীবনে উন্নতি আনে, বিদ্যুৎ তৈরি করে, শিল্প চালায়, আবার অন্যদিকে এই প্রযুক্তি নিয়েই সবসময় সতর্ক থাকা দরকার।